This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোর কমিটির বৈঠকের পরেই বীরভূমে ফের রক্তারক্তি। রক্ত ঝরল তৃণমূল কর্মীদের। অনুব্রত কাজল অনুগামীদের সংঘর্ষ। নানুরে অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ। কাজল গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বড় খবর। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নাই। বীরভূমে একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে অনুব্রত গোষ্ঠী। অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূমে পা রাখার পর থেকে যে বিজয় সম্মেলনীগুলো করেছে, সেখানে মানুষের ঢল, মানুষের আবেগ। তো সেই মানুষের আবেগের জন্য কোথাও কারোর হয়তো একটু খারাপ লেগে থাকতে পারে, কোথাও কেউ হয়তো ভয় পেয়ে থাকতে পারে, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই, কোনো কিছু কারণ নেই। তো সেখান থেকে কেউ বা কারা যদি এই নোংরামিগুলো করার চেষ্টা করে, দলকেও জানাবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং প্রশাসনকে বলবো দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কাজলদার লোক, অনুব্রত লোক গুলোতে কিছু নেই। দল তো সব একটাই করে, তৃণমূল দল। আর দলটা তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আর যেটা হয়েছে ওটা ওদের পাড়াগত ব্যাপার। আর ওগুলো বিরোধী পক্ষে ছিল। ওগুলো 24-এ বিজেপি এসে ভোট করতো। তাহলে ওরা কি অনুব্রত যদি লোক হবে, তাহলে অনুব্রত কি বিজেপি করতো? কোর কমিটির বৈঠকের পরেই কিন্তু সক্রিয় হয়ে উঠল কাজল গোষ্ঠীর লোকজন। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোকজনদের মারধর করার। নানুরের বেহিরা পঞ্চায়েতে ঘটেছে এই ঘটনা গতকাল রাতে। কোর কমিটির বৈঠকে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা, সেই ক্ষমতা খর্ব করা হয়েছে। আর তারপরেই সক্রিয় হয়ে উঠেছে কাজল শেখের লোকজন। অনুব্রত মণ্ডলের অনুগামী তারা বলছেন যে চায়ের দোকানে বসে থাকার সময় অতর্কিতে হামলা চালায় এবং মারধর করা হয়েছে। যদিও কাজল শেখের লোকজন বলছে কোনো মারধর করা হয়নি, এর সাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ছাপ নেই। ওরা আগে বিজেপি করত, এখন সদ্য তৃণমূল করছে এবং পাড়াগত বিবাদ, এর জেরেই ঘটেছে এই ঘটনা। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। যদিও এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বীরভূম জেলায় শুরু হয়েছে রাজনীতি। বিরোধীরা বলছে অনুব্রত না কেষ্ট এই দ্বন্দ্বে পড়ে মারামারি হচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব আরও সক্রিয় হচ্ছে এই বীরভূম জেলাতেই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। মধ্যপ্রদেশে গত 3 দিনে 2টি কল সেন্টার চক্রের পর্দাফাঁস। প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 29 জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মাথার খোঁজ করছে পুলিশ। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের বিতর্কে পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তার এক আত্মীয়র টাকায় সে বিধায়ক হয়েছে। সরাসরি স্বীকারোক্তি তৃণমূল বিধায়কের। গতকাল দলীয় এক কর্মী সভায় দলেরই একাংশের বিরুদ্ধে বলতে গিয়ে আত্মীয়র টাকায় ভোটে জেতার কথা মানগোবিন্দর গলাতে। বিতর্ক তৈরি হতেই অবশ্য মানগোবিন্দ সাফাই, টাকার কথাটা রটনা মাত্র। অনেকে আমাকে গাল দিয়েছে যে আমি এই হয়েছে, অমুক হয়েছে, টাকা এমএলএ হয়েছি। আরে সে আমার আত্মীয়, সে আমাকে টাকা দিয়েছে, আমি এমএলএ হয়েছি, তো ক্ষতি কি আছে? আমরা স্বামী স্ত্রী ঝগড়া, এটা আজকে ঝগড়াতে কিন্তু যারা গালাগালি করেছে তারা কি হবে? তারা সেই আটি খোলার মতো গড়াগড়ি যাবে, আমরা কিন্তু মিশে যাবো। এটা ভুল করছে যারা ওর সঙ্গে এখনো লাকিয়ে বেড়াচ্ছে, তারা ভুল করছে। কেন আজকে ঝামেলা হচ্ছে, কালকে মিটে যাবে। এটা যারা জেনে রাখুন। মহারাজ গুট আমার সম্বন্ধী, আর মহারাজ গুটের সম্বন্ধী হচ্ছে অশোক হাজরা। তাহলে আত্মীয়, তাহলে এটা স্বামী স্ত্রী ঝগড়া, ঠিকই তো? এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের ব্লক যুব সভাপতির গাড়িতে অন্য একটি গাড়ির ধাক্কা ঘিরে উত্তেজনা। খুনের চেষ্টার অভিযোগ আহত যুব নেতার অনুগামী ও পরিবারের। নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস মালদা সদরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্করপিও গাড়ি এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই জ্ঞান হারান তৃণমূলের যুব নেতা। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুব নেতাকে। দলেরই একাংশ ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করছে, বিস্ফোরক অভিযোগ আহত তৃণমূল নেতার পরিবার ও অনুগামীদের। তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে খুনের চেষ্টা করেছে অভিযোগ করছেন তারা। যদিও বিজেপির দাবি গোটাটাই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, এতে তাদের কোনো যোগ নেই। আমরা আসছিলাম ওদের থেকে। কোন দিক থেকে আসছিলে? বাড়ি থেকে আসছিলাম, হরিশ্চন্দ্রপুরে ঢুকছিলাম, ওরা ফলো করে আমাদেরকে আসছিল। কারা? ওই যে মানে কি নাম আছে জানি না ওদের নামটা ঠিক, করে
ওরা আসছিল পিছনে, কিন্তু আমাদেরকে কিনা মানে দেখে শুনে ওরা মানে একটা করেছে আমাদের। তারপরে মানে আমাদের জন্য কিছু জন ক্ষতি হয়, ড্রিঙ্ক করেছিল সবাই ওখানে, গাড়ি মদ্যপ অবস্থায় ড্রিঙ্ক করেছিল গাড়ির মধ্যে সবাই, 4 জনে ফুল নেশা করেছিল, গাড়ি নিয়ে খুব স্পিডে আসছিল, মানে 80-70 স্পিডে আসছিল, খুব স্পিডে ধাক্কা মেরেছে। আমাকেও মাথায় অনেক জোরে লেগেছে, বুকে লেগেছে, আমাদের তরুণ নেতাকেও খুব লেগেছে, বুকে লেগেছে, মাথায় লেগেছে অনেক জোরে। মনে হয় সেটাই হবে, আমার তো মনে হয় কেউ মানে প্ল্যানিং করে এটা কাজ করেছে। এখন পর্যন্ত আজকে এখান থেকে রেফার করা হলো মালদা, আমরা এখন নিয়ে যাচ্ছি। তৃণমূলেরই দলের কর্মীরা বলছে নাকি এটা ষড়যন্ত্র? হতেই পারে, দেখি, পুলিশকে বলেছি, আমরাও এটা দেখছি। দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে। ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো, আইন যেন আইনের পথে চলে, সে যেই হোক, নিজের দলের হোক। আপনি জানেন বিজেপি এগুলাতে বিশ্বাস করে না, এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপির ষড়যন্ত্র এগুলো ভিত্তিহীন। যা তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন এগুলো তৃণমূলের মধ্যে এগুলো মারপিট, গণ্ডগোল, ঝগড়াঝাটি চলছে। এটা আমাদের দেখার দরকার নাই, সারা পশ্চিমবঙ্গে এইভাবে চলছে তৃণমূল টু তৃণমূল। নাইজেরিয়ার পর এবার ব্রাজিল সফরে প্রধানমন্ত্রী। ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এবং আগামীকাল ব্রাজিলে G20 সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনেই ওই পরিত্যক্ত কারখানার নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে বিপত্তি, ঠিক কি ঘটেছিল, কখন ভেঙে পড়ে, কারা প্রথম দেখতে পান, আর কেউ আটকে আছেন কিনা? সোমা দাস পর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। হ্যাঁ দেখো, কনভেন্ট রোডের সেই বিপজ্জনক বাড়ি, অর্থাৎ গতকাল রাতের বেলা 10টার পরে এই বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু এখানে এসেছেন ফিরহাদ হাকিম। তিনি যেটা নির্দেশ দিয়েছেন বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে এই বাড়িটি অর্থাৎ বিপজ্জনক বাড়িটি ভাঙার কাজ শুরু হবে। তবে দেখো, আমরা কিন্তু কলকাতা শহরে বিভিন্ন জায়গাতে দেখেছি যে এরকম বিপজ্জনক বাড়ি প্রচুর রয়েছে, এবং বিপজ্জনক বাড়িগুলোতে কিন্তু পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি লেখা, সেটা কিন্তু একটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানুষজন বাস করেন। সেরকমই একটি ঘটনা, যদিও এই যে বিপজ্জনক বাড়িটি দেখছো এটি একটি কারখানা ছিল, সেই কারখানা যে নিরাপত্তা কর্মী ছিলেন, সেই নিরাপত্তা কর্মী এবং তার ভাই 2 জনেরই কিন্তু মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ কনভেন্ট রোড একটি ব্যস্ততম রাস্তা। এই যে পুরসভার তরফ থেকে এই যে বাড়িটি ভাঙার কাজ শুরু হবে সেটা ফিরহাদ হাকিম বলেছেন। তবে সেই কাজটা শুরু হতে কিন্তু একটু সময় লাগবে। আমরা যেটা জানতে পারছি যে পুরসভার তরফ থেকে সকাল 10টার পরে তারা কিন্তু আসবেন, এসে কিন্তু বাড়িটিকে তারা দেখবেন। কারণ ভেতরের অংশটি দেখতেই পাচ্ছি ইন্টালি থানার তরফ থেকে কিন্তু এইখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুরো বাড়িটাকেই কিন্তু এখন এখানে আটকে দেওয়া হয়েছে। নজর থাকবে সোমা, নজর রাখো। দেখে যা মনে হচ্ছে বেঁচে নেই। কালকে সকাল থেকে আমরা এখানে ডেমোলিশিং স্টার্ট করব। আর কেউ তার নেই, ডিএনজি পুরো দেখে নিয়েছে। তা আমরা এই রেস্কিউ অপারেশনটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ নাহলে আমাদের যারা অপারেশনে তাদের মাথার উপর ভেঙে পড়বে। দিনের বেলাটা করা বেটার হবে, দিনের বেলার থেকে আমরা এটা করবো। আবার এখানে সিকিউরিটির মতন লোকাল যেরকম থাকে আর কি, সিকিউরিটি, হ্যাঁ, কেয়ারটেকার সিকিউরিটি যা হোক। আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়ে দেখি হড়মড় করে পড়ে গেছে, অলরেডি আওয়াজ পেয়েছি জোরে দাম করে, কিন্তু পড়ে গেছে। ভিতরে আমি ঢুকলাম, ঢোকার পরে আমার স্বামীকে খুঁজছি, পাচ্ছি না, পাথরটার মুখ ঢাকা। দেওরকে খুঁজে পেয়েছি, গেঞ্জির কালার দেখে বুঝতে পেরেছি দেওরকে। ছোট ছোট পাথর আমি তুলেছি, তুলে মুখটা বার করেছি, তাড়াহুড়ো করে জল নিয়ে ওর মাথাতে দিয়েছি। ও কথা বলছিল, ও ভালোই কথা বলছিল, বলবো না, কিন্তু ও কথা বলছিল।